আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম এনটিভি ইউরোপের স্পেশাল আয়োজন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন স্পেশাল 2020 আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে আজকে কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ফাইনাল ভোটিং অনুষ্ঠিত হচ্ছে আর্লি ভোটিং অনেক আগে শুরু হয়েছিল আজকে ফাইনাল ভোটিং কে নেক্সট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এই ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কে নেক্সট প্রেসিডেন্ট হতে যাচ্ছে সেটার দিকে কিন্তু শুধু যুক্তরাষ্ট্র না সারা পৃথিবী কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ যুক্তরাষ্ট্রের লিডারশিপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ধনী দেশগুলোর লিডারশিপের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আমরা একটা গ্লোবাল ক্রাইসিসের মাঝে সময় অতিক্রম করছি এই সময় নেক্সট কে প্রেসিডেন্ট হবে তার লিডারশিপ তার পলিসি তার পলিটিক্যাল ইডিওলজি এইসবের উপর কিন্তু শুধু যুক্তরাষ্ট্র না রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডেরও অনেক কিছু নির্ভর করে আপনারা জানেন অ্যাজ অলওয়েজ আমরা সবসময় এনটিভির পক্ষ থেকে চেষ্টা করি ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক ইভেন্টগুলোতে আমরা স্পেশাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় এই জন্য আজকে আমরা অ্যারেঞ্জ করেছি ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন স্পেশাল 2020 এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন লন্ডন এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন চারজন এক্সপার্ট ওনারা চারজন চার ডাইমেনশনে আমাদের সাথে আজকে কথা বলবে আমি প্রথমে পরিচয় করে দেব আমার প্রথম স্ক্রিনে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব তারপরে উপস্থিত আছেন লন্ডন টি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী শেখ আলিউর রহমান তারপরে উপস্থিত আছেন বিজনেস এন্টারপ্রেনার এন্ড বিজনেস অ্যানালিস্ট সায়ন্তন দাস অধিকারী তারপর উপস্থিত আছেন লয়ার এন্ড একাডেমিক ডক্টর সোনিয়া জামান খান আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এনটিভির স্পেশাল আয়োজন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন স্পেশাল 2020 আমি আর কথা না বাড়িয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাব আমি প্রথমেই ডক্টর সোনিয়া জামান খান আমি প্রথমে আপনার কাছে চলে আসবো আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প আমরা জানি না কে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতবে কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু উনি বলেছে যে উনি যদি ইলেকশনে হারে তাহলে কিন্তু উনি চ্যালেঞ্জ করতে পারে আদৌ কি তা সম্ভব কিনা কেউ যদি ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হারে সে কি আদৌ সেটা চ্যালেঞ্জ করতে পারে কিনা বা সুপ্রিম কোর্ট ইউএস সুপ্রিম কোর্ট কি ইলেকশনের রেজাল্টটাকে টার্ন ওভার করতে পারে কিনা আপনি কি মনে করেন আপনি একজন একাডেমিক আপনি একজন লয়ার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন Very briefly বলছি because সময় চলে গেছে good evening everybody and thank you for having me in your program where there is a clear outcome of the result there is no need for Supreme Court to intervene right the only time when the Supreme Court of the United States will intervene is, for example, in terms of counting of votes, if that's an issue. So it was questioned recently, we must have all seen on the television, that whether voting in a tent in a particular state was that appropriate or not, or did that violate election laws or not. And then the matter went to the court, not to the Supreme Court, but the local court there, and then it was decided that yes, it does not violate and the votes would be counted. So that's sort of like a procedural issue. The court again, I think recently we saw, today actually, Justice Sullivan to be precise, a little while ago, directed the US Postal Service to ensure that the sweeping of votes is done by a certain deadline, say by 3 p.m., in order for the vote to be counted. So if there are procedural irregularities, the Supreme Court's assistance can be sought. If you remember, in the year 2000, following a tight election between Vice President Al Gore at that point in time and the Texan Governor George Bush, the junior Bush, the Supreme Court weighed in to declare that George Bush was the victor and not Al Gore, which was a surprise to all of us actually. Florida je recount hoyechilo for Florida the recounting ta hoyechilo that was not allowed because the state of Florida বলেছিল যে তখন টাইম ল্যাপস হয়ে গেছিল কাউন্টিংটা নেওয়ার জন্য so at the end of the day what happened was Vice President Al Gore was beaten by George Bush and although later on it transpired that George Bush did not win that particular had lost by 23,000 vote President Al Gore had actually won by 23,000 vote but the wrong person became the US president absolutely so coming back to the 2020 elections I'd be very fast the Pennsylvania court has already sort of allowed counting of ballots that will come late to be allowed to be counted, right? So taking the matter to the Supreme Court depends on the laws of each American state and eventually whether the matter is about a procedural irregularity. Bear in mind that recently we lost a justice of the Supreme Court who was
Justice Ginsburg, who's very famous pioneer justice. And instead of her, we have got now a new justice who is also a nominee of President Trump, who is Justice Conway. And Annie Coney, actually, she's Amy Coney Barrett, to be precise. So we have and there is sort of a tension and fear regarding if, for some matter, the matter goes to court, then what would the court's decision be? So yes, it can go, but it doesn't sort of outright reject the result. It has to be on a specific matter of irregularity that you can assess the court. Thank you very much. Thank you. আপনার কাছে ফার্দার ফলো আপ একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনি অ্যাজ এ উইমেন, আমরা জানি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জেতার পরে বিশাল বড় উইমেন্স মার্চ হয়েছে আমেরিকাতে, শুধু আমেরিকাতে না সারা ওয়ার্ল্ডে। আপনি কি চান নেক্সট প্রেসিডেন্ট, হোয়াট উড বি ইউর এক্সপেকটেশন that the next US president should do in terms of establishing women's rights, not just in USA but all across the world? We have 2 important points of reference here. একটা হচ্ছে যে আপনারা women's right global scenario তে নিশ্চয়ই আপনারা CEDAW সম্বন্ধে শুনেছেন। CEDAW হচ্ছে আপনাদের Convention on the Elimination of All Forms of Discrimination Against Women, যেটা একটা international treaty which was adopted in 1979 by a lot of the states. Bangladesh is a signatory to it, apart from the fact that it had reservations regarding the inheritance issues. So inheritance issues এ মেয়েদের ছেলেদের একই রাইট নাই, শরিয়া মতে আমাদের থাকতে পারেও না। তো ওই ব্যাপারে আপনার রিজার্ভেশন ছিল। এটা ছাড়া বাংলাদেশ ইজ অলসো এ সিগনেটারি টু ইট। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রিটি। নাও আপনার সেকেন্ড অ্যাপিরেটাস একটা যেটা আছে ইউএন এর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজিস, যেটা আমরা জানি, ইট ইজ এ সফট ল। তো এখানে দিস ইজ অলদো নট লিগালি এনফোর্সেবল, নেশনস সর্ট অফ প্রমিস that they will adhere by the sustainable development goals. ওটার ভিতরে গোল নাম্বার 5 যায়, it's about gender equality. Now, Bangladesh's garment sector, আমরা জানি যে there are issues with the parity of sort of payment for its garments worker. কিন্তু আমাদের কিন্তু অন্যান্য সেক্টর যেগুলো আছে, আপনার বলেন সরকারি কাজে বলেন বেসরকারি কাজে বলেন, সেখানে কিন্তু আমাদের we don't have the disparity between a man's payment equal pay and a woman's one. সেদিক দিয়ে কিন্তু আমরা in many western countries থেকে আমরা এগিয়ে আছি সেই দিক দিয়ে। তো আমি মনে করি নতুন অ্যাডমিনিস্ট্রেশন যদি আসে, একই অ্যাডমিনিস্ট্রেশন না, নতুন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে আমার চাওয়া হবে বা আমার আশ্বাস হবে যে আমাদের মানে উইমেন্স রাইটসটাকে we take it more forward. আমাদের ইন্ডিভিজুয়াল যে সমস্ত লেজিসলেশন প্রবলেম আছে, ধরেন এখন রেপ কেসে বাংলাদেশে অনেক রকমের সমস্যা হচ্ছে, ওটা আমাদেরকে নিজেদেরকে পার করতে হবে। এটা that cannot be transplanted from United States to Bangladesh. We'll have to devise our own solutions for that and legislation for that. But আমি মনে করি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন will take a fresh look on the issues of women's rights, and I look forward to that if that happens. Thank you very much. Thank you. Sheikh Aliur Rahman, you are a very well-known businessman. আমি আপনার কাছে যদি জানতে চাই, what would be the impact of this presidential election outcome on post-Brexit trade deal between UK and USA? Sheikh Aliur Rahman. Okay. Well, first of all, assalamu alaikum and good evening, everybody. Yeah, so it's very complicated. I think the world's holding its breath to find out, all of us in different reasons. In terms of trade, the big issue with if Biden wins, or actually even if Trump wins, is the Good Friday Agreement. So at the moment, one of the biggest challenges for the UK government is to have a deal that includes frictionless sort of movement within Ireland itself. If we go out with a no deal, it will be almost impossible to do a trade deal with the US. I think Nancy Pelosi has already mentioned that if the island issue is anyway scuffled in terms of the Good Friday Agreement, they will not be looking at doing a trade deal with us. So that puts a lot of pressure on Boris Johnson and the UK government. And I think whether it's Donald Trump or Biden going into the presidency, either way, the Good Friday Agreement is going to become a major issue for the UK government. And so Brexit becomes very, very complex. As you know, the government's already announced that they may sort of look at not keeping to some of the agreements that we went into actually with Europe. So this is a very complex deal. And if we look at trade in itself, US is around 15.5% of our exports, and EU is almost 50%.
So both blocks are hugely important. Just Germany and France put together is actually equal to, or actually slightly over in terms of trade with the US. So US at the moment counts for about 15.5%. Just France and Germany is 16.6%. So you can see just those two countries alone. So I think there's a big issue here in terms of how the UK government takes the steps forward in terms of negotiation. And I mean, some of the news coverage over the last few days are saying that Boris is waiting to see who wins before he makes a move, but I think Downing Street is denying that. Whatever happens, we need a good agreement with Europe. Hopefully that will set a tone for the rest of the world. Absolutely. Sheikh Aliur bhai, আমি আপনার কাছে further follow up question. We know that Donald Trump is a big fan of UK. এবং Donald Trump কিন্তু আপনার in fact he said that he said openly that he supported Brexit, and to a certain extent many people think that Brexit result had huge impact on last US presidential election. তো ট্রাম্প যদি আবার জিতে যায় তাহলে সেই ক্ষেত্রে কি do you think a post Brexit যে ট্রেড ডিলটা এটা স্মুথ হবে? What do you think? No, I think because if you look at the trade deal, it's across party. So you got Democrats and Republicans both working across party. So Nancy Pelosi has already said this. If you look at recent news coverage, she said if Ireland, because US is part of, it was Clinton who put the deal together. Absolutely, Good with Friday Ireland agreement. and the UK. That's right. So they have a very big stake. So either way, if Biden wins, for sure, it's going to become the first thing that they will be demanding, that UK finds a way to deal with this. If Trump goes through, I think it's still going to be very complex. I see, any trade deals being done with the US being very complicated either way. With Biden winning, I think it becomes almost impossible with the current status quo in terms of where we are with Europe. Thank you so much. জনাব আব্দুল হক হাবিব, হাবিব ভাই আমি আপনার কাছে যদি আসি, আমরা জানি যে in recent time we have seen the division, political division, the polarization in USA. আপনার in terms of racial discrimination and many other issues has resurfaced during Trump's presidency. আপনি what would be your expectation from next US president in terms of healing the division in USA? হাবিব ভাই আপনার সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ডটা মনে হয় মিউট করা। জি, আসসালামু আলাইকুম আদনান ভাই, assalamu alaikum to all the viewers and the guests as well. Thank you for inviting me. Basically, what I would like to say is that we are very unfortunate. We are living in you are speaking very well and you are looking absolutely fabulous even at such ungodly hours. So Habib bhai, thank you. আপনি যদি একটু হালকা পিছনে গিয়ে কথা বলেন তাহলে আমার মনে হয় যে আমাদের দর্শকরা খুব সুন্দর করে আপনার চেহারাটাও দেখতে পাবে, আপনাকে শুনতেও পাবে। হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় এটা রাইট পজিশন। জি ঠিক আছে না? Okay, apologies for that. No problem. So very unfortunate that we are living in an era when we had Brexit. Remember, the Brexit, one of the most disastrous things the world has ever seen, especially for UK. Then, unfortunately, the second disastrous thing we had is the president of the most influential country in the whole world, the USA. We had Donald Trump, unfortunately. And very recently, another disaster we had was the pandemic, which is started back in March. There's another disaster. So political disaster, then we have got the pandemic disaster. So all these putting together, unfortunately, economic situation is getting worse and worse worldwide. Secondly, all of these things, obviously the other thing we are having is the rise of Islamophobia, rise of xenophobia, rise of nationalism, rise of hatred of other people because of their color, because of their nationality, because of their faith, rise of anti-Semitism. All these things are unfortunately happening now. So we don't have much good news now.
So when you don't have much good news, you need good leadership. And America and the whole world need good leadership now, more important than any other time. So I very much hope that Biden wins this election and provide a very good positive leadership in terms of economic recovery and in terms of tackling this nationalism, tackling this xenophobia, tackling this the Islamophobia that we can see rising at a very, very fast rate. So my expectation from the president, whoever that is, I hope it is Biden, number one, he will have a very, very good relationship with Palestine, basically, because the Palestinian issue is causing quite a lot of problems. So I hope that he will play a very positive role to bring peace in that region, number one. My second expectation from Biden would be to have good relationship with Iran, because that's another very important strategic political area to have a very good relationship with. And thirdly, and I think that most importantly, I would expect the new president to have a very good relationship, especially trade relationship with United Kingdom. Why? Because unfortunately, after Brexit, we won't be part of European Union, and it will be a disaster for our national economy. So we need a very strong partner like United States, led by a good president, so that we can have a very good trade relationship with United States, and we can progress economically after pandemic, and we can be in a very good position economically, because if we are stable economically, then we can tackle other issues like nationalism, racism, white extremism, Islamophobia, and we need good leadership in the UK. Thank you. Thank you. Thank you, Habib bhai. আমি আপনার কাছে আবার আসবো জনাব সায়ন্তন দাস অধিকারী. My question to you is that you are an expert in South Asia. If you can tell us that what would be the impact of this presidential election on Asia, on particularly on South Asia or Far East Asia. আমরা জানি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ওবামার কিন্তু একজন রিপ্রেজেন্টেটিভ ছিল, একজন ইউএস অ্যাম্বাসেডর ছিল আসিয়ানে, কিন্তু ট্রাম্প এসে কিন্তু সেটা উইথড্র করেছে। অনেকে বলে যে ইন্ডিয়ার পর আর কিন্তু ইনফ্লুয়েন্স নাই আমেরিকা। ডু ইউ এগ্রি টু দ্যাট স্টেটমেন্ট, অ্যান্ড হোয়াট উড বি দ্য ইম্প্যাক্ট অফ দিস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অন সাউথ এশিয়া অ্যান্ড ফার ইস্ট এশিয়া? Good evening to all. Thank you for having me as a panelist in this lovely discussion. Okay, I'm from Kolkata, India, so I can tell you from the Indian perspective that Donald Trump had a good relation with our Prime Minister Narendra Modi, and there were two segments, one in US, Howdy Modi, that was a segment where Narendra Modi was invited, and in India, in Gujarat, where Narendra Modi is originally from, there was a Namaste Trump. And both the occasions there were a lot of controversies, and I'm not going into that. But fact of the matter is that there had been a good relation between India and US, because as you can say that I'm just digressing a bit. I'm just giving you an example of how India has been influencing the US segment. Like Bill Gates was asked once that you have more than 40% Indian IT guys in your company, so why do you have so many Indians in Microsoft? So he said that there is a if I don't have Indians, so these guys will go back to India and they will create another Microsoft. So better I would have these guys in my company. So you can understand that the Indians are, kind of there in all the major segments of US, like Sundar Pichai. Dr. সায়ন্তন দাস অধিকারী, শুধু ইন্ডিয়ার প্রসপেক্টে না, সাউথ এশিয়া এবং ফার ইস্ট এশিয়া, সাউথ এশিয়া এবং ফার ইস্ট এশিয়া, কাশ্মীর ইস্যুতে what role America could have played? So basically, if you're talking about Southeast Asia, that means India, Bangladesh, Pakistan, Sri Lanka, Nepal, and all these countries. So obviously, if you're talking about influence part, obviously what you said that we know there was a representation from the Obama team in the Asian countries. Now there are 2-3 factors. Obviously,
there is a good trade between the Southeast Asian countries with US right now, but there has been some problems with the visa issues because like I told you that the IT, particularly the IT segments, they are facing a lot of trouble with the recent change in the visa segment by Donald Trump. And majority of Indians are even in US, they are now supporting Kamala Harris because she has Absolutely. background Indian background, definitely. Exactly. So obviously there is an influence, but to be honest, Trump didn't create, to my view, this is my personal view, that Trump didn't create a good PR about US in that particular segment of the world. I don't know what Joe Biden is going to do if he's becoming the president. But to be honest, again, that the economy right now is not in a good shape. The global economy is going down. So it is time for us to, just rethink that whether this US situation is going to overcome the entire overall process, and obviously the Southeast Asian countries would be very influential in US economy as well. Thank you very much. Sayantan Dasodikar, একটা ফার্দার ফলো আপ কোশ্চেন, সেটা হচ্ছে চায়নার ইনফ্লুয়েন্সের কারণে কি আমেরিকার ইনফ্লুয়েন্সটা সাউথ এশিয়াতে এবং ফার ইস্ট এশিয়াতে কোনো কারণে ডিমিনিশ হয়েছে? What do you make of it? Yeah, obviously Trump is dead against China, so obviously সেই কারণে we have as you know that we have a Nathula Pass from where the Chinese products come to India, and that's in Sikkim, so that's in northeastern part of India. So all these issues being created in Dokalam and all, where the China and India border issues, and Trump had been a major support to India in those areas. So that's why both Modi and Trump became good friends, because obviously they had a common enemy called China. But again, I don't know what is going to happen tonight. Tomorrow morning we will come to know who is going to be the next president. But what I presume that whoever be the next president of US, they would like to again be diplomatic in their relationship with both Russia, China, and India, because they know the global powers and where they need to go. Something they don't want to go wrong. Thank you. So Trump has been very aggressive on that. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের সাথে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি এক্সপার্টদেরকে সবসময় কানেক্ট করার জন্য। আমাদের সাথে আমেরিকা থেকে আমাদের সহকর্মী ইকবাল ফেরদৌসও জয়েন করবে কিছুক্ষণ পরে, এবং উনি আমেরিকার পোলিং স্টেশনের সামনে থেকে ওইখানে ভোটারদের কি অনুভূতি উনি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। আমরা আমাদের এই সেগমেন্টের একদম শেষে চলে এসেছি। হাবিব ভাই, আপনার কাছে আমি ফাইনাল প্রশ্ন করব ভেরি ব্রিফলি। আপনি জেনোফোবিয়ার কথা বলছিলেন, সারা ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ইকোনমিক ক্রাইসিসের মাধ্যমে যাচ্ছে, একটা জেনোফোবিয়া, রেসিজম বেড়ে যাচ্ছে। নেক্সট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এই যে জিতবে, যে প্রেসিডেন্ট হবে, ওনার কি দায়িত্ব হবে ইন টার্মস অফ ট্যাকলিং দিস জেনোফোবিয়া? Basically, I think he needs to follow the leadership of Bill Clinton and some other previous presidents in the United States and in the UK as well, and provide a united platform, united message, united narrative to the world that we are better when we are united internationally. Nationalism has never been good for any country whatsoever. So we need a positive and proactive leadership from the new president, narrative, so that the whole world can come together and work on common issues that we are facing, like climate change, xenophobia, and many other economic problems that we're facing. Thank you so much. শেখ আলিউর ভাই, আমি আপনার কাছে আসবো খুব সংক্ষেপে। আপনি যদি বলেন চায়নার ইনফ্লুয়েন্সের কারণে, ডু ইউ থিংক চাইনিজ ইনফ্লুয়েন্স হ্যাজ সামহাউ ডিমিনিশড US leadership across the world in terms of business? No, I think with Donald Trump's leadership, he wanted to look inwards. I think his view was, we are tired of being the policemen of the world. We want to look at our own economy, bring jobs that we've given out to the world back to the US. So it's a view. As Habib Bhai said, he did not want to look at it globally. He was happy to focus on the US. And that's why he actually has so much support. If you look at some of the Rust Belt sort of areas, he has that support because
is seen as someone who is focusing on the US as opposed to the world. So I think he's taken a view that that's what's good for him and that's what's good for wants to do. Thank you. US is best place, I think, when it can work with the world and the world leaders. থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর সোনিয়া জামান, আমি আপনার কাছে আসবো খুব সংক্ষেপে আপনি যদি বলেন যদি বাইডেন এবং কামালা হ্যারিস যদি জিতে যায় তাহলে কামালা হ্যারিস কিন্তু ভাইস প্রেসিডেন্ট হবে, এটা কি আপনি মনে করেন উইমেন লিডারশিপের নতুন একটা ডাইমেনশন অ্যাড করবে? উই ডোন্ট নো দ্য রেজাল্ট এজ অফ ইয়েট, বাট কি মনে করেন আপনি? Yes, it sure would. I mean, a few years ago when Hillary Clinton did not make it, I had predicted that, it might be that we have not only a woman, but we have a black woman soon, coming soon. And that's exactly what has happened 4 years later. I think that whoever comes in and forms a government would have to deal with the divisiveness issues that has been created in all the last 4 years. I think United States democracy is seen by all of us as an example, as a good example of democracy working. And because of the established institutions that they have and the long history of democracy that are settled. So it would be a shame to see things unsettled. It would be a shame to see violence or protests and unhappy people, because for aspiring democracies like in South Asia or in Africa or in Bangladesh for that matter, it would, I would still would like to look up to the United States in terms of how it conducts itself in this election. থ্যাংক ইউ ভেরি মাচ সায়ন্তন দাস অধিকারী, আমরা পার্টিকুলারলি কাশ্মীর ইস্যুতে আমেরিকা যে রোল প্লে করেছে, you not only as a Indian citizen but as a global citizen, আমেরিকা যে নিউট্রাল পজিশনটা প্লে করার কথা ছিল বাট এই ক্রাইসিসটা মিটিগেট করার জন্য যা করার দরকার ছিল, আপনি কি মনে করেন আমেরিকা সেই লিডারশিপটা প্রোভাইড করতে পেরেছিল ওই ক্রাইসিসের সময়? To be honest, ekhane again the China issue is coming, because China made a real ekta boro rasta korechilo between the Leh and Ladakh and that particular area. So because they were making a Silk Route to Pakistan, and obviously that was a threat for US. So এই কাশ্মীর ইস্যুতে আমেরিকার পজিশনটা বরাবরই একটা অদ্ভুত সিচুয়েশন, বিকজ দে আর নট, I never could understand that which way they are going to. Either they are supporting Pakistan or they are supporting India. So Donald Trump obviously tried to make it more towards India because of the Chinese invasion towards this entire process. But again, I don't think so that this issue would never be resolved. At least US diplomacy is not going to resolve it so soon. So it would remain like that. But India, obviously, Article 370, revoking Article 370, they have taken a step towards the issue. But again, India, Pak-occupied Kashmir, again, there is a big, what should I say, null territory. Thank you so much. Thank you all four of you for joining us today. We really appreciate. আমরা জানি না রেজাল্ট কি হবে, so we look forward to see a better world tomorrow. So thank you so very much again. সুপ্রিয় দর্শক, আজকে এনটিভি ইউরোপে আমরা কথা বলছি ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন স্পেশাল 2020 এই পার্টিকুলার টপিকে। ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন স্পেশাল 2020 আগের সেগমেন্টে 4 জন এক্সপার্ট ছিল, এই সেগমেন্টে আমাদের সাথে আরও 3 জন এক্সপার্ট জয়েন করেছে এনটিভি ইউরোপের স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে। আমি প্রথমে পরিচয় করে দিব, আমার সাথে প্রথমেই উপস্থিত আছে বিশিষ্ট সাংবাদিক এবং ব্রডকাস্টার জনাব সৈয়দ নেয়াজ আহমেদ। জনাব সৈয়দ নেয়াজ আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরও জয়েন করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু রেজা। ব্যারিস্টার আবু রেজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরও জয়েন করেছে বিশিষ্ট ব্যবসায়ী এবং ট্রাভেল লিঙ্কসের স্বত্বাধিকারী জনাব সামি সানাউল্লাহ। জনাব সামি সানাউল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমেই সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন আপনারা তো অবশ্যই স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই চলে যাব বিশিষ্ট সাংবাদিক এবং ব্রডকাস্টার জনাব সৈয়দ নেয়াজ আহমেদের কাছে। এই ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন। আগের
সেগমেন্টে সবাই বলছিল এবং আমরা পত্রপত্রিকা মিডিয়া খুললেই দেখতে পাই যে এই ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে শুধু যুক্তরাষ্ট্রের যারা বসবাস করে তারা না, সারা ওয়ার্ল্ডের সবাই কিন্তু কনসার্ন। আপনি যদি পার্টিকুলারলি বলতেন যে হাউ দিস ইলেকশন আউটকাম মে শেপ দ্য পলিটিক্স অফ মিডল ইস্ট অ্যান্ড বিয়ন্ড দ্যাট পার্টিকুলার রিজন। Right. Whether Mr. Trump wins or Joe Biden pulls an upset, the results of the election are going to make huge difference and impact Israel and the other Middle Eastern countries. আমরা যদি কিছু ব্যাকে যাই, তো after years of instability, Arab Spring and all that happened, it saw the removal of long-time dictators, rulers, particularly in Egypt, Libya, and the changes in Saudi. গত 4 বছরে, the Arab leaders have been trying to adjust to the system that, or the policies of Mr. Trump, which was so different from that of Mr. Obama. Now, this is the time when the Arab leaders, the Israelis, they will all have to readjust whatever happens, you see. Whoever is the occupant in the White House, they will have to readjust. And that readjustment comes in the form of new policies, new deals, new ideals. You all are aware that recently there have been friendship deals between Israel and a few other Arab countries. See, now that means peace, but peace at what price? Mr. Biden is keen to have good relationship with Iran. You remember that Mr. Trump had cancelled his relationship. ইরান নিউক্লিয়ার ডিল যেটা, সেটাতে পুল আউট করেছে। In 2015, he cancelled that, pulled out. But Mr. Biden plans to have renewed it, and he wants to have good relationship with Iran. Now, to have good relationship with Iran, that means they will have a changed relationship with Syria. This has always been the policy of American presidents, that to have very good relationship with all the rulers in the Middle East, and they have succeeded in that. See, but the dynamic changes in Arab world. See, now Bahrain has good relationship with Israel. Saudi has very good relationship with Israel now. UAE has good relationship with Israel now, and so far America has been saying that we need Israel, and I quote a 1986 statement of Mr. Joe Biden, that if there were no Israel, we will have to invent one to protect our interests. And I asked one of the insiders in White House that, with what is your interest? And they said that petroleum. And I said that now, with less and less dependence on natural source of energy, petroleum is not that much important. So what will be the shift in the interest? See? And that's a very interesting answer that we will have to wait for. Because if petrol is not that important, then what is so important that they still have to have a very good relationship with Israel. Absolutely. Whether Joe Biden or whether Mr. Trump returns to White House. Now, Mr. Biden also wants to create a two-nation or two-state policy in the Middle East. He wants to revamp the 1993 Oslo Accord. Now, what we see is beyond, if we go towards Asia, see, we know that the old axiom that my enemy's enemy is my friend. So, U.S. has generated the old friendship with India. India is not on good relationship with China. Well, probably most of the countries would say that we are on good relationship with China,
and then they would say that we are not on good relationship with China. But China is now, it's no more a unipolar world. China is there challenging the authority, the policies, Absolutely. and the influences of America. Sure. Thank you so much. আমরা আপনার কাছে আবার আসব। আমরা পার্টিকুলারলি ইসরায়েল রিলেটেড যে বিভিন্ন আমরা শান্তি চুক্তিগুলো রিসেন্ট দেখতে পাচ্ছি তা নিয়ে আপনার সাথে আমরা আরো কথা বলবো। জনাব সামি সানাউল্লাহ, আমি যদি আপনার কাছে আসি, আমরা জানি যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু কনভেনশনাল প্রেসিডেন্ট না, উনি কনভেনশনাল পলিটিশিয়ান না, উনি কিন্তু এসেছে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। এবং আমরা শুধু যুক্তরাষ্ট্রে না, ইউরোপিয়ান অনেক দেশে কিন্তু দেখতে পাচ্ছি যে কনভেনশনাল পলিটিশিয়ানদের থেকে বাইরে থেকে লোকজনরা আসছে যারা কিনা দে ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। তারা সাম পিপল দে থিঙ্ক দ্য জেনারেল পিপল আর ফেড আপ উইথ দ্য কনভেনশনাল পলিটিশিয়ান। আপনি কি সহমত পোষণ করেন? আপনি কি মনে করেন এই যে ট্রাম্প, ব্রেক্সিট, আপনার ফার রাইট পলিটিক্যাল মুভমেন্ট যেটা ন্যাশনালিজম, এবং এই যে স্ট্যাটাস কো যারা অনেকদিন ধরে পলিটিক্সের সাথে ইনভলভ ছিল তাদের এগেনস্টে এটা কি একটা প্রটেস্ট? আপনি কি চোখে দেখেন এটা? এটা আমি মনে করি বেশ কিছু সাইকোলজিক্যাল, কারণ একটা যে আমরা প্রভাব দেখি থাকি সাধারণত আমাদের ইন্ডো পাক সাবকন্টিনেন্ট বা ডেভেলপিং কান্ট্রিজে, যে লিডারশিপটা আসে একজন ক্যারিজমেটিক পারসন থেকে, নট নেসেসারিলি উইথ আ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, বাট সামবডি হু ক্যান পারফর্ম। আমি বলবো ইন এ ওয়ে ইট ইজ অলমোস্ট লাইক এ ড্রামা। এবং এটাই দেখা যায় আজকাল এই ইভেন ওয়েস্টার্ন পলিটিক্স এর মধ্যে। এটা আমরা আগে দেখতাম আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে বেশি দেখা যেত, এখন কিন্তু ওয়েস্টার্ন পলিটিক্সে দেখা যাচ্ছে যে ইট ম্যাটার্স। ইফ ইউ আর এ গুড পারফর্মার, আপনি ভালো শো পুট অন করতে পারেন, আপনি যদি আপনার পলিসিস গুলাকে মানে সেল করতে পারেন মানুষের কাছে, তাহলে এটা অনেকটা আমি বলবো সেলসম্যানশিপের একটা অবশ্যই একটা গুণ আছে। গুড সেলসম্যান তারা, আমরা ডোনাল্ড ট্রাম্প যেরকম হ্যাভ টু বি। এবং অবশ্যই আপনার আইডিওলজিটাকে এমন ভাবে প্রেজেন্ট করা, এটা অনেকটা আমার কাছে মনে হয় যেমন যে ইউজড কার সেলসম্যান। আপনি গাড়ি কিনতে গেলেন, কিন্তু এমনই গাড়ি আপনাকে ধরিয়ে দেবে যে আপনি গাড়ি হয়তো এটা নেবেন না, কিন্তু আপনি দেখছেন যে ইউ নিড দ্য কার, নট দ্য কার নিডস ইউ। এবং আই থিঙ্ক ইট ইজ সাইকোলজিক্যাল, যেমন এই যে শোয়িং আ বিট অফ মাসল এন্ড ব্রাভাডো, যে হ্যাঁ আমি এটা করতে পারি, আমি এটা করেছি, এই ধরনের একটা অ্যাটিটিউড যেটা হয় কি পিপল সামটাইমস রিজয়েস। আপনি দেখেন, ইফ ইউ লুক ইন হিস্টোরিক্যালি, লুক অ্যাট লিডার্স লাইক সাদ্দাম, লাইক গাদ্দাফি, people used to cheer because he was the sort of guy who could say a few words and the whole world would be clapping. And this is exactly the same sort of a scenario that is repeated in people like Trump, in people like even আমাদের দেশে এখানে দেখেন আমাদের এই যে ড্রামা যে পুট অন করতে পারে না, যেভাবে খুব নীরব একজন পলিটিশিয়ান কিন্তু খুব মেধাবী, ওনাকে কিন্তু দেখবেন কেউ গুরুত্ব কিন্তু বেশি দিচ্ছে না, যে অনেক বলতে পারবে, কথা বলতে পারবে, ড্রামা করতে পারবে, দেখাতে পারবে। এইটাই কিন্তু আজকাল মনে হচ্ছে যেন আমার কাছে যে এইটাই এখন এটা চল। থ্যাংক ইউ সামি সানাউল্লাহ ভাই, আপনি খুব সুন্দর করে বলেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে টু বিকাম সাকসেসফুল ইন 21st century, particularly current world, you have to act like a সেকেন্ড হ্যান্ড কার সেলসম্যান। যারা সেটাতে ভালো করতে পারবে তারাই হয়তো বা পলিটিক্যালি সাকসেসফুল হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ব্যারিস্টার আবু রেজা, আমি যদি আপনার কাছে আসি, ইমিগ্রেশন ইজ এ বিগ ম্যাটার, পার্টিকুলারলি ফর ইউএসএ। আমরা ডোনাল্ড ট্রাম্পের দেখেছি উনি কিন্তু শুরুতেই এই যে মুসলিম ব্যান, তারপরে মেক্সিকোর বিল্ড দ্য ওয়াল, এটা নিয়ে কিন্তু অনেক জোক ফান অনেক কিছু আমরা দেখেছি। চায়নার অনেকে বলেছে লুক, ওয়াল সম্পর্কে আমাদের থেকে ভালো কোনো আইডিয়া আরও কারোর কাছে নাই, ইট ডাজন্ট ওয়ার্ক। আমরা দেখেছি রিসেন্টলি অনেকে মেক্সিকো থেকে আমেরিকাতে এসেছে, তাদের ছেলে মেয়েদেরকে বাবা মাদের থেকে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। এখন অনেকে বাবা মা তাদের বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না, বা বাচ্চাদেরকে বাবা মা এটার কোনো খোঁজ খবর নেই। আপনি কি মনে করেন, যদি লেটস সে ফর এক্সাম্পল উই ডোন্ট নো দ্য রেজাল্ট অ্যাজ অফ ইয়েট অ্যান্ড ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট, যদি জো বাইডেন জিতে, ডু ইউ থিঙ্ক ইউএস ইমিগ্রেশন পলিসি উইল চেঞ্জ ড্রামাটিক্যালি? দেখেন, ট্রাম্প যখন ইলেকশনে জিতে আসেন 2016-তে, অ্যাট দ্যাট টাইম ইমিগ্রেশন ওয়াজ এ ভেরি বিগ ইস্যু। স্ট্যাটিস্টিক্স বলছে যে 70% ভোটারের কাছে ইমিগ্রেশন খুব বড় একটা ফ্যাক্টর ছিল, এবং এটা ছিল ট্রাম্পের একটা অন্যতম
রিজন যে সে কেন সে ইলেকশনে সে এতটা ভালো করলো। কিন্তু এবার ইলেকশনে তারা যেটা বলছে যে আগের মতো ইমিগ্রেশনটা এত বড় একটা ইস্যু হয়ে আসছে না। কেন আসছে না এটা বলা খুব কঠিন। হয়তো আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার কোভিড-19 হচ্ছে এবং কোভিড-19 নিয়ে যে আমেরিকা স্ট্রাগল করছে, নানা ধরনের কারণে হয়তো বা ফোকাসটা কমে গেছে। কিন্তু আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্টেবিলিটি অফ ইমিগ্রেন্ট, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এখন কিন্তু আগের চাইতে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে। এখন আপনি যদি পলিসির দিকে দেখেন ট্রাম্পের সম্পর্কে বলা হচ্ছে যে ট্রাম্প একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি যে চেঞ্জ ইমিগ্রেশনে এনেছে এটা এক প্রেসিডেন্টের লাইফ কালের জন্য যথেষ্ট, এটা করাটা খুবই অসম্ভব। যেমন ধরেন তার তো আপনার স্লোগানই ছিল যে সে আমেরিকান কমিউনিটি, আমেরিকান জবকে সে প্রোটেক্ট করবে। আপনি তো মুসলিম কান্ট্রিগুলোর ব্যাপারে আপনি টাচও করলেন, এবং সে আসার পরে কিন্তু ইমিডিয়েটলি সে কিন্তু আপনার ইয়েকে বললো, কংগ্রেসকে বললো বড় একটা স্যাংশন দাও, আমি লম্বা পাঁচিল বানাবো। এবং এরকম বিভিন্ন ইস্যু আছে, যেমন ধরেন সেই চেইন ইমিগ্রেশন, যেটা আমরা দেখতাম যে আমেরিকা এমন একটা কান্ট্রি ছিল যে এখানে গেলে একজন সেট হতে পারলে সে পরবর্তীকালে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেতে পারে। চেইন ইমিগ্রেশনটা কিন্তু সে স্টপ করে দিল, বা ইলিগাল ইমিগ্রেন্টের বিরুদ্ধে সে কিন্তু একটা ভীষণ একটা ক্রুসেড সে জারি করলো। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনি জানেন যে 2012-তে ওবামা এই যে একটা ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল, যারা আমেরিকাতে বাচ্চা হিসেবে এসেছে তাদেরকে যে 2 বছরের একটা ওয়ার্ক ভিসা দিল যেটা রিনিউয়েবল, এটাকে কিন্তু ট্রাম্প সাহেব উনি ফেজ আউট করতে চান। আপনি জানেন এটা নিয়ে কিন্তু কেসও হয়েছে, আমেরিকার বিভিন্ন স্টেটগুলি কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কেসও করেছে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। এখন বাইডেন যদি আসে তাহলে কি হবে, কি ধরনের চেঞ্জ? ঠিক বাইডেন কিন্তু বারবার করে বলে আসছেন যে ট্রাম্প সাহেব যা যা করেছেন তিনি সবগুলি আন্ডু করবেন, এবং যেটা বিশেষ করে তিনি যেটা বলতে চাইছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা কি সম্ভব এই 4 বছরের মাঝে, এটা কি সম্ভব এত নিয়ম কানুন পরিবর্তন করা? এবং পার্টিকুলারলি চেন মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু শুধু আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি, অনেকে বলে থাকে যে রিপাবলিকান মানেই হচ্ছে যে ইমিগ্রেন্টদের এগেনস্টে। দিস ইজ নট নেসেসারিলি কারেক্ট। আমরা যদি হিস্ট্রি দেখি আমরা কিন্তু দেখতে পাই রোনাল্ড রেগানের সময় কিন্তু সবচেয়ে বেশি উনি রেফিউজি কিন্তু উনি জায়গা দিয়েছে আমেরিকা। হি ওয়াজ এ রিপাবলিকান প্রেসিডেন্ট। আবার আমরা বিল ক্লিন্টন কিন্তু ইন টার্মস অফ ইলিগাল ইমিগ্রেন্ট কিন্তু খুব টাফ ছিল। ইনফ্যাক্ট আপনার বারাক ওবামাও কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট ছিল। জো বাইডেন এসেই কি এত কিছু পরিবর্তন করতে পারবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার চেন মাইগ্রেশন, যে ফ্যামিলি মেম্বার একজন গেল বাকি সবাই গিয়ে ওইখানে সেটেল হলো, এটা নিয়ে কিন্তু ক্রস পার্টি একটা বড় ধরনের ক্রিটিসিজম আছে। আপনি কি মনে করেন যে জো বাইডেন ইজিলি এটা ওভারকাম করতে পারবে? প্রথম কথা যেটা আমি আগে আপনাকে বলেছি যে যেটা তারা বলছে যে জিনিসটা ট্রাম্প সাহেব করে গেছেন 4 বছরে, এটাকে সহসা আবার নিয়ে যাওয়াটা কঠিন হবে এবং এটা অনেক সময় লাগবে। এবং সবচেয়ে বড় কথা আমাদের মনে রাখতে হবে যে রাজনীতিবিদরা ইলেকশন জেতার জন্য অনেক কিছুই বলেন, অনেকেই অনেক ধরনের পলিসির কথা বলেন, সেটা তারা কতটা ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা দিয়েই কিন্তু যখন তারা পরবর্তীকালে রি ইলেকশনের জন্য দাঁড়ান তখন কিন্তু তারা আবার কাঠগড়ায় দাঁড়ান যে আমরা কতটা ফুলফিল করতে পেরেছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ট্রাম্প যে তার ইমিগ্রেশনটাকে বড় একটা এজেন্ডা করে নিয়ে এসেছিল, সে কিন্তু সেটাতে অনেকটা সে যা করতে চেয়েছিল তার বিরাট একটা অংশ সে কিন্তু করে ফেলেছে। এখনো যেমন ধর আপনি যে কথা বললেন যে মেক্সিকো থেকে বর্ডারের পাশ থেকে বাচ্চাদের কানতে দেয়নি, সেদিনকেও একটা বক্তৃতাতে উনি কিন্তু বললেন যে বাচ্চাদের গ্রাম আসতে দিন, তাতে কি হয়েছে, ওরা স্মাগল হয়ে এদেশে এসে গেছে। তারপর সে কিন্তু এখনো এটাকে সে জাস্টিফাই করছে, যদিও সারা পৃথিবী বলছে এটা খুবই ব্রুটাল হয়েছে, খুবই আনকাইন্ড হয়েছে। আমি দেখবেন কমলা হ্যারিসও কিন্তু তিনিও কিন্তু একটা ম্যানিফেস্টো দিয়েছেন। এখানে কিন্তু মনে রাখতে হবে জো বাইডেনের সাথে সাথে কিন্তু কমলা হ্যারিসেরও ম্যানিফেস্টো আমাদের দেখতে হবে। জো বাইডেন উনি তো এমন না যে হি ইজ গেটিং ইয়াঙ্গার, তাই না? এবং আমরা কিন্তু ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় দেখেছি অ্যাঙ্কর বারে বারে বলছিল যে 2 প্রেসিডেন্টের কিন্তু অনেক বয়স, সো দ্যাট মিন্স যেই জিতে না কেন ডেফিনেটলি ভাইস প্রেসিডেন্টের কিন্তু একটা বড় দায়িত্ব নিতে হবে, তাই না? অনেক ডিউটি, অনেক রেসপন্সিবিলিটি কিন্তু ডেলিগেটেড হয়ে যাবে ভাইস প্রেসিডেন্টের কাছে। এবং আপনি জানেন যে জো বাইডেন যে ইলেক্টেড হয়, হি উইল বি দ্য ওল্ডেস্ট প্রেসিডেন্ট টু বি ইলেক্টেড।
সেটা হবে। এবং সেই হিসেবে যদি কোনো কারণে যদি কমলা হ্যারিস হন, তো কমলা হ্যারিসের কি পলিসি হবে? কমলা হ্যারিস কিন্তু অনেক ইন্টারেস্টিং কথা কিন্তু বলেছেন। উনি কিন্তু ইমিগ্রেশনের ব্যাপারে অনেক ফ্রেন্ডলি কথাবার্তা বলেছেন। এবং এই যে বললাম যে সমস্ত, যেমন ঢাকার কথাটা বললাম, সে উনি কিন্তু এটাকে রিভার্স করবেন। এবং এই যে সমস্ত কান্ট্রিগুলি থেকে ইমিগ্রেন্ট আসা তিনি বন্ধ করেছেন, এগুলো সবই কিন্তু উনি পরিবর্তন করবেন। উনি অনেক বেশি ফ্যামিলি ভ্যালুজ বা ফ্যামিলি ইন্টিগ্রেশনের প্রতি উনি অনেক জোর দেবেন। তো এটা কিন্তু বিটুইন বাইডেন এবং হ্যারিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমিগ্রেন্ট একটা বান্ধব একটা পলিসির কথা তারা কিন্তু বলছে। একটা কথা আমি আপনাকে বলে রাখি যে জো বাইডেন কিন্তু একটা ক্যাপিং দিয়েছেন যে উনা বছরে 1,25,000-এর মতো অ্যাসাইলাম সিকার তারা গ্রহণ করবেন। জি, থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার আবু রেজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সৈয়দ নেয়াজ আহমেদ, আমি আপনার কাছে আবার ফেরত আসবো, বিশিষ্ট সাংবাদিক এবং সিনিয়র ব্রডকাস্টার। আপনি যদি বলতেন যে আমেরিকা কিন্তু বলে, আমেরিকা keeps saying that they are the, particularly Donald Trump, he kept saying during election campaign that US has become the peace broker in Middle East, particularly when all the UAE countries, they are making deals with Israel. আপনি এই ব্যাপারে কি মনে করেন? Do you really think that US is the peace maker, a peace breaker, peace dealer in Middle East, particularly যে এইসব যে আমরা রিসেন্ট যেসব ডিলগুলো দেখতে পাচ্ছি? Well, peace is the opposite of war, right? জি, And the deals between the UAE and Bahrain and Saudi Arabia, they are not really peace deals. They are more like they were never at war as such. You see, they have never actively been against Israel. আমি সবসময় শুনে আসছি Israel is the enemy, see, but now the enemy is not there, but they are friends. সেই জন্যই এটা মনে করা যে friendship will be greatly increased because they have signed a deal or two. I don't buy that, but yes, there will be less of hostility, and a lot of things depend on not just the deals signed by the leaders but also by the populace. And after the Arab Spring, the Arabs, they may be not educated, but they understand their own interest. And that is why to say that peace will prevail and everything will be hunky-dory and people will be happy, it's not possible. But there will be peace in the sense that if America sells less arms to the Middle Eastern countries, they will not be fighting with each other. Thank you. I think same goes with UK as well. Thank you so very much. Thank you. আপনি খুব সুন্দর করে খুব ডিপ্লোম্যাটিক্যালি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন। জনাব সানাউল্লাহ, আমি আপনার কাছে যদি ফেরত আসি, আপনি বলছিলেন যে এই যে সাইকোলজির কথা বলছিলেন, কিভাবে আইডিয়াটা সেল করতে পারে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের উপর বিবিসিতে ডকুমেন্টারি হয়েছে যে উনি আগে নিজে টুইট করতেন, ওনার ম্যানেজার ছিল। দ্য মোমেন্ট হি টুক ওভার হিজ টুইটার ইজ দ্য মোমেন্ট হি স্টার্টেড গেইনিং all those followers, এবং he is reaching out to all American people using all those unconventional means, as for example social media. উনি কিন্তু বড় বড় মিডিয়া আউটলেট এগুলোর উপর আর ডিপেন্ড করে না। আপনি কি মনে করেন পার্টিকুলারলি এই যে সাংবাদিকদের প্রতি, আপনার কনভেনশনাল মিডিয়ার প্রতি যে ওনার একটা বিতৃষ্ণা, এইটা কি আপনার লোকজনেরও, হ্যাজ হি সামহাউ rationalized that particular hate for conventional media to greater people? আমেরিকার অনেক লোকজন কিন্তু CNN আরো যেসব মিডিয়া আউটলেট আছে এগুলোকে পছন্দ করে না, এই দেশও সেম, ইউরোপেও সেম। আপনি কি মনে করেন এই ব্যাপারে? এটা অবশ্যই, কারণ মিডিয়া হ্যাজ এ সার্টেন প্রোটোকল, এ সার্টেন স্টাইল অফ প্রজেক্টিং দি ভিউজ, এবং বিভিন্ন সাংবাদিকের বিভিন্ন একটা মত থাকে প্রতিটি একটা বিষয় নিয়ে। সো সেই জায়গায় যেটা যে ইনফরমেশনটা যে কোনো সময় দেখা যায় সেনসেশনালাইজ যদি করা হয় একটা নিউজকে, সেখানে কিছু কন্ট্রোভার্সি থাকে, এবং এই জিনিসগুলো যে মিস্টার ট্রাম্প পছন্দ না করে উনি অনেকে প্রথমে উনি আসার পরেও কিন্তু জার্নালিস্টদের সাথে হি ওয়াজ ভেরি ভেরি অ্যাব্রাপ্ট, এন্ড আমি বলবো হি ওয়াজ সামওয়াট রুড অলসো উইথ সার্টেন জার্নালিস্ট। সো এটা কিন্তু নট আনকমন
ট্রাম্পের জন্য, এবং উনি যে এক ধরনের যে একটা অ্যাটিটিউড যে উনি সবকিছু নিজেই করতে পারেন, এটা কিন্তু আবার দেখিয়ে দেওয়া যে উনি করতে পারেন। মেডিকেল অপিনিয়ন উনি দিতে পারেন, উনি মিডিয়া অপিনিয়ন দিতে পারেন। সো আই থিংক ওনার যে এক ধরনের একটা সুপ্রিমেসি, একটা ভিউ, একটা সুপ্রিমিস্ট একটা অপিনিয়ন, এইটা কিন্তু আবার পিপল টেন্ড টু ফাইন্ড একটা কনফিডেন্স যে না, হি ইজ আ লিডার হু নোজ হোয়াট হি ইজ ডুইং, হি ইজ নট গাইডেড বাই এনিথিং, হি ইজ ওয়ার্কিং অন ইনস্টিংক্ট। এই ধরনের আমার মনে হয় কিছুটা প্লে করে মানুষের মেন্টালিটিতে। এবং বিশেষ করে যেটা দেখা যায় যে ভেরি সারপ্রাইজিংলি, যে গত উইন যখন উনি করেছিলেন 2016-তে, তখন দেখা গিয়েছে যে ল্যাটিনোস, হিসপ্যানিক কিন্তু অনেকে ওনাকে ভোট দিয়েছে। এন্ড এটা কিন্তু সিন্স অপোজিট, যে যেখানে ইমিগ্রেশন উনি কার্টেল করছেন, যেখানে ওনার সেই একটা ভিউ ছিল রাদার রেসিস্ট, কিন্তু বাট পিপল সাপোর্টেড, হিসপ্যানিকরা কিন্তু ওনাকে ভোট দেওয়া জড়িত। থ্যাংক ইউ, সো থ্যাংক ইউ সো মাচ। যারা মানে যারা সাপোর্টার হওয়ার কথা না, তারা ওনাকে সাপোর্ট করেছে, তাই তো বলছিলেন আপনি। জি, থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আমাদের সাথে আরো 4 জন এক্সপার্ট আমাদের সাথে জয়েন করবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে অ্যান্ড উই লুক ফরওয়ার্ড ফর এ বেটার টুমরো। আশা করি আগামী কালকের ইলেকশনের রেজাল্টটা আপনারা অধীর আগ্রহে দেখবেন এবং পজিটিভ একটা আউটকাম হবে। যেই ইলেকশনে জিতুক, যেন একটা ভালো সোসাইটি আমরা গড়তে পারি, সেই ব্যাপারে যেন কাজ করে থাকে। থ্যাংক ইউ সো মাচ এগেন। প্রেসিডেন্সিয়াল ইলেকশন স্পেশাল 2020 এই টপিকে আমরা কথা বলছি। আমরা যাব একটা বিরতিতে। বিরতির পর আবার আমাদের সাথে আরো 4 জন এক্সপার্ট জয়েন করবে এবং ইউএস থেকে আমাদের কলিগ জয়েন করবে। উনি ইউএস এর বর্তমান ইলেকশনের যে লেটেস্ট আপডেট উনি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবেন। 2020-তে আজকে আমরা কথা বলছি। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুডে ইজ দ্য ফাইনাল ডে ফর ভোটিং। অনেক স্টেটে অনেক আগেই ভোটিং শুরু হয়ে গেছে। আর্লি ভোটিংয়ে আমরা জানি যে এইবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিয়েছে। এই প্যান্ডেমিকের মাঝেও কিন্তু ভোটার সংখ্যাটা কোনো অংশেই কম না। আজকে ফাইনাল ডে অফ ভোটিং এবং আমরা আগামীকালকে জানতে পারবো কে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিততে যাচ্ছে। এবং ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাজ অলওয়েজ শুধু যুক্তরাষ্ট্রের জন্য না, সারা ওয়ার্ল্ডের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের জন্য, ইউরোপের জন্য, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কে জিতলো তার লিডারশিপ কিন্তু অনেক তাৎপর্য বহন করে। তা আমরা আমাদের 3টা সেগমেন্টের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু এক্সপার্টরা জয়েন করেছে। ওনারা ওনাদের ওপিনিয়নটা, ওনাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা আপনাদের সামনে তুলে ধরেছে। আমাদের এই সেগমেন্টে জয়েন করেছে জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। উনি হি ইজ এ বিজনেস পার্সন অ্যান্ড অলসো দ্য সেম টাইম হি ইজ ফর্মার সিনিয়র একাডেমিক রেজিস্ট্রার অফ রয়্যাল কলেজ অফ আর্ট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আজকে আমরা কথা বলছি ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2020। আপনি প্রথমে আপনার কাছে যদি জানতে চাই, ইউ আর এ ব্রিটিশ সিটিজেন, ইউ লিভ ইন ইউকে, ওয়াই শুড ইউ কেয়ার অ্যাবাউট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন? আপনি মনে হচ্ছে যে রাত জেগে আপনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনের রেজাল্ট ফলো করছেন। আমি জানি যুক্তরাজ্যে অনেকেই কিন্তু এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কি রেজাল্ট হবে ফলো করছে, সারা ওয়ার্ল্ডে সবাই ফলো করছে। আপনি পার্টিকুলারলি, if I ask you that why should you care about US presidential election? আপনাকে ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে ইনভাইটেশন দেওয়ার জন্য। এনটিভির যারা কলাকৌশলী আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ইউএসএ তে যে ইলেকশন হচ্ছে, এটা নট অনলি ইম্পর্টেন্ট ফর ইউএসএ, এটা সারা ওয়ার্ল্ডের জন্য ইম্পর্টেন্ট। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এটা আমার ক্ষেত্রে কিভাবে অবদান। আমি বরাবরই ইউএস এর পলিটিক্স ফলো করি। আমি একজন বিজনেসম্যান। আমি পার্সোনালি আমি ক্যাপিটাল মার্কেটের সাথে ইনভলভ। সো ইউএসএ হচ্ছে বিশ্বের অন্যতম একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি। আমরা যুক্তরাজ্যে থাকি। যুক্তরাজ্যের সাথে ইউএস এর অনেকগুলা ট্রিটি আছে। অনেকভাবে আমরা বলবো যুক্তরাজ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের বা ইউএস এর সবচেয়ে ক্লোজেস্ট অ্যালাই। আমরা সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার। ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সবসময় ওয়ার্ল্ডের বিভিন্ন কনফ্লিক্ট রেজলিউশনে সবসময় ফ্রন্ট লাইনে থেকে অসামান্য ভূমিকা রাখে। আর এই যে বিজনেসম্যান, আমি যেহেতু ক্যাপিটাল মার্কেটের সাথে ইনভলভ,
আজকের এই ইলেকশনের রেজাল্টটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমেরিকার যে দুইজন আমরা ক্যান্ডিডেট আছেন, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন, তাদের যে ইকোনমিক যে পলিসিগুলো আছে, এই পলিসিগুলা কে উইন করবে ওটার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আগামীকালকের স্টক মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করবে। যেমন আমি যদি দুই একটা জিনিস বলি, যেমন জো বাইডেন উনি হচ্ছেন পরিবেশ বান্ধব, একজন এনভায়রনমেন্টালিস্ট। তো উনি যদি উইন করেন, আমি মনে করি আগামীকালকে রিনিউয়েবল এনার্জি রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে ইউএসএ তে বা ইউকে তে, ইউরোপে, এগুলো আগামীকালকে দে উইল ডেফিনেটলি এদের পজিশন গুলো আপ শুরু হবে, মানে এদের যে শেয়ার প্রাইস আছে প্রাইস গুলো অনেক আপ হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা এই আপনি জানেন যে আমেরিকাতে যে করোনা ভাইরাস হচ্ছে, এই করোনা ভাইরাসের জন্য যে এই একটা প্রণোদনা প্যাকেজ যেটাকে বলা হয়, যেটা বর্তমানে এই কংগ্রেসে আটকে আছে, যেটা এই হাউস অফ রেপ অ্যাপ্রুভ করতেছে না, ডোনাল্ড ট্রাম্পের যে প্রণোদনা প্যাকেজ, এটা অ্যাপ্রুভ না হওয়ার জন্য অ্যাকচুয়ালি স্টক মার্কেটে কিছুদিন থেকে এটার একটা নেগেটিভ রিঅ্যাকশন হচ্ছে। যদি আজকে যদি রিপাবলিকানরা যদি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং ডোনাল্ড ট্রাম্প উইন করে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যদি মেজরিটি আসে তাদের, তাহলে মোস্ট লাইকলি তারা এই যে প্যাকেজটা অ্যাপ্রুভ করবে তাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। আপনি জানেন ন্যান্সি পেলোসি তাদের স্পিকার, উনি এটা ডেড এগেইনস্টে আছেন বর্তমানে। এটা বেশ কিছুদিন যাবত এটা ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করতেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট এটাকে টু গো থ্রু to get it approved by the Congress and Senate. Absolutely. So, as a businessman, obviously, like millions of businessmen around the world, we are watching at the results. So, whoever got investment in capital market, so definitely both of them, its policy will have a serious implication on their investment. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব সুন্দর করে বলছিলেন যে ওনাদের আমরা যদি ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে ডিবেটগুলো হয়েছে আমরা যদি দেখি, ইন টার্মস অফ এভরিথিং ওনাদের কিন্তু যথেষ্ট মতের পার্থক্য আছে। এবং আপনি খুব ভালো মতন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছেন, তা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আমরা নেক্সট যে আমাদের এক্সপার্টের সাথে কথা বলবো, উনি আমার বিশ্বাস যে তৌফিকুল ইসলাম রিমন আমাদের সাথে জয়েন করেছে। তৌফিকুল ইসলাম রিমন, উনি প্রিন্সিপাল প্ল্যানিং অফিসার, নটিংহাম সিটি কাউন্সিল। হি ইজ অলসো অ্যান এক্সপার্ট অন ক্লাইমেট চেঞ্জ। মোহাম্মদ আব্দুল ওদুদ উনি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুইজনের পলিসি ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ কিন্তু যথেষ্ট ভ্যারি করে। আপনি যদি বলতেন যে how the outcome of this presidential election will impact the climate change policy of the future world. ওকে, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভির এই অনুষ্ঠানে। তো আমি যেটা বলবো যে আসলে এটা ইজ কমপ্লিটলি এই ইলেকশনের রেজাল্টে যে দুইজন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন, এটা ক্লাইমেট চেঞ্জ পলিসিটা দুইজনের ক্ষেত্রে কমপ্লিটলি দুই মেরুতে এই কারণে যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যদি আমি আসি, সেক্ষেত্রে আমরা অনেকেই জানি যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা করেছে যে ইউএসএ প্যারিস এগ্রিমেন্ট যেটা আছে, প্যারিস এগ্রিমেন্ট 2015, সেটা থেকে বের হয়ে আসবে। ইনফ্যাক্ট আসলে টুমরো যদি ডোনাল্ড ট্রাম্প উইন করে, তাহলে টুমরো ইজ দ্য ডেট অ্যাকচুয়ালি ইউএসএ উইল কাম আউট ফ্রম প্যারিস এগ্রিমেন্ট। সো এইটার কেন একটা বিশাল ইম্প্যাক্ট এই ওয়ার্ল্ডের জন্য পড়বে, যে প্যারিস এগ্রিমেন্টে যেটা বলা আছে যে ওয়ার্ল্ড টেম্পারেচারটা, এই যত কান্ট্রিগুলা এটাকে সিগনেটরি অফ দি প্যারিস এগ্রিমেন্ট, the global temperature should be not more than 1.5 degree above pre-industrial level. তো এইটা যদি এবং এইটা আমাদের যেটা বুঝতে হবে যে ইউএসএ হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গ্রিন হাউস গ্যাস, সেটাই ইমিশন হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউএসএ, হিউজ আফটার চায়না। তো আজকে যদি ইউএসএ এই প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসে, তাহলে এটা ওয়ার্ল্ডের এই গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে এবং ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এটা একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে, এটা যদি ডোনাল্ড ট্রাম্পের পলিসি যদি এটা ঠিক থাকে। আর আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের জন্য তো আমাদের জন্য এটা অ্যালার্মিং অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে ইউএস এর নিজের জন্য, যেটা ওর উইদিন ইউএসএ
আমরা যদি রিসেন্টলি দেখি যে ওয়েস্টার্ন স্টেট গুলা যেগুলো আছে ইউএস এর ক্যালিফোর্নিয়া এসবে রিসেন্টলি কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে যেমন ওয়াইল্ড ফায়ার্স তারপরে বন্যা এই জিনিসগুলো কিন্তু ফ্লাডিং গুলো কিন্তু অনেক বেড়ে গেছে আপনি ইনফ্যাক্ট আপনার ইউএস যারা সিকিউরিটি অ্যানালিস্ট ওনারা বলছিল যে ক্লাইমেট চেঞ্জ ইজ নাম্বার 1 ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার ফর ইউএসএ ইটসেলফ, তাই না? It is. Yeah, you are right. And এইটা হচ্ছে যে আমি যদি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আসি, অন দ্য আদার হ্যান্ড আমি যদি এখন জো বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি যদি আপনি ক্লাইমেট চেঞ্জ পলিসিটা যদি আমি দেখি, তো সেটা হচ্ছে ইজ হিউজ ডিফারেন্ট ফ্রম ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট অফ অল মেইন থিং ইজ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জো বাইডেন যেটা বলতেছে যে হি উইল rejoin Paris Agreement. It will take just 30 days to rejoin Paris Agreement, which is a good sign. And the second thing is he is promising $2 trillion for climate change for climate change and green economy related the policies. $2 trillion is huge. আমি যেটা দেখলাম যে সাম রেভলিউশনারি পলিসি আর কি সে করতেছে, যেমন জনাব তৌফিক আহমেদ, আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে এটা উনি বলছে নির্বাচনী ম্যানিফেস্টো হিসেবে, বাট উনি কি আদৌ সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা? হোয়াট ডু ইউ থিংক, এটা কি সেন্সিবল এই ফিগারটা? আমি মনে করি সেন্সিবল। যেমন আমি যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে উনি যেটা বলতেছে যে টাকাটা যেটা খরচ করবে সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য একটা সেক্টর যেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট হচ্ছে যে ইলেকট্রিক কার, ইলেকট্রিক ট্রেন, এবং he will install 500,000 electric vehicle charging point in USA, in the major road of USA, whereas in currently USA just has like 70,000 electric vehicle charging point. So from 70,000 to 500,000 is huge. So এটা ইজিলি সম্ভব, কারণ হচ্ছে আমি যদি ইউকের দিকে দেখি বা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলা দেখি যারা এখন আসলে ইউএসএ এই প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসবে এটা বলার পর থেকে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলা ইভেন ইউকে দে আর লিডিং ইন দিস ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। So ওরা কিন্তু ইউকে কিন্তু অলরেডি প্রমিস টু ডু দিস কাইন্ড অফ থিং অলরেডি। সো ফর ইউএস আমি মনে করি যে ইটস রিয়েলি পসিবল টু ডু দ্যাট। এবং ডোনাল্ড ট্রাম্পের যেটা জো বাইডেনের যে জিনিসটা আরেকটা পজিটিভ সেটা হচ্ছে যে সে কমিট করছে যে বাই 2050 USA will be like carbon zero country by 2050. Same as UK and other European countries, they already promised that by 2050 they're going to be like কার্বন জিরো কান্ট্রি। এইটা ওয়ার্ল্ডের জন্য আমি মনে করি খুবই একটা পজিটিভ। এবং ওই ভাইয়া যেটা বলতেছিল যে আসলে ইউএস এর এই পলিসি ওয়ার্ল্ডের উপর কেন প্রভাব ফেলবে, কারণ হচ্ছে যে ইউএস এর কিন্তু ক্ষমতা আছে যে এই যে অনেক প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যেগুলো আছে এগুলার কোথায় ফান্ডিং করবে। যেমন তুমি যেটা বলতেছিলা যে গ্রিন ফান্ডিং এ করবে নাকি যারা এনভায়রনমেন্টাল ডিস্ট্রয় করে এইসব কোম্পানি যেমন ওয়েল গ্যাস কোম্পানি সেগুলোতে তারা ইনভেস্ট করবে। এটা কিন্তু ইউএস এর পলিসির উপর ডিপেন্ড করে, দে হ্যাভ এ হিউজ কন্ট্রোল। আমি মনে করি এই যে এই দুইটার আসলে নির্বাচিত যে হবে এটা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে ইজ কমপ্লিটলি ডিফারেন্ট মানে পাথ আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ। আমি আপনার কাছে যদি আসি, আপনি আই নো ইউ ফলো ইউএস পলিটিক্স ভেরি প্যাশনেটলি, আপনি যদি বলতেন যে সুইং স্টেট আমরা আমেরিকার ক্ষেত্রে শুনে থাকি, সুইং স্টেট নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এইগুলো কিন্তু আমেরিকার যে পারফেক্ট আমেরিকাকে রিপ্রেজেন্ট করে না। দে দেমসেলফ দেয়ার কান্ট্রি, লাইক লন্ডনে জিতলেই যে পুরা ইউকের ইলেকশনে জিতে যাবে তা কিন্তু না। এই যে সুইং স্টেটগুলো নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা, টেক্সাস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, আপনি কি মনে করেন জো বাইডেন এবং ডেমোক্রেটিক দল তারা রিচ আউট করতে পেরেছিল এই ট্রাম্প ভোটারদের কাছে? আপনি কি মনে করেন? অ্যাকচুয়ালি সুইং স্টেট যে 5-6টা আছে এগুলার উপরই আজকের এই রেজাল্টটা অনেকটাই ডিপেন্ড করবে আমি বিশ্বাস করি। আপনি যেটা বলেছেন যে ক্যালিফোর্নিয়া দেখে বোঝা যাবে না কে প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক দেখে কে বোঝা যাবে না প্রেসিডেন্ট, এগুলা অনেক পূর্ব থেকে এগুলা নর্মালি ডেমোক্রেটদের কন্ট্রোলে থাকে। বাট আমেরিকার যে মিড ওয়েস্ট যে স্টেট গুলো আছে ওগুলা নর্মালি রিপাবলিকানরা অনেকদিন থেকেই হোল্ড করে আসতেছে। সুইং স্টেট যেগুলা এগুলাতে জো বাইডেন লাস্ট 1 উইক উনি কিন্তু এগুলাতে অবস্থান করতেছেন এবং এগুলাতে উনি ক্যাম্পেইন করতেছেন জাস্ট বিকজ হি ওয়ান্টস টু রিচ আউট টু দ্য সুইং
ভোটার্স আমেরিকার ওয়ার্কিং ক্লাস এই যে ভোটারদের অ্যাট্রাক্ট করার জন্য দুইজনই অ্যাকচুয়ালি নট অনলি জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ওইসব স্টেটে আছেন, যেমন মিশিগানে ছিলেন, তারপর একদিনে ওনারা 5টা স্টেট কভার করেছেন, হুইচ ইজ দুইজনই বয়স্ক লোক, দুইজন ক্যান্ডিডেটই ওভার 70s ইজ রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ এবং জনাব তৌফিকুল ইসলাম রিমন, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আদারওয়াইজ উই কুড কন্টিনিউ দিস কনভারসেশন আই এম শিওর ফর অ্যানাদার 1 hour অর ইভেন মোর আওয়ার্স। সুপ্রিয় দর্শক, আজকে এনটিভি ইউরোপে আমরা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের উপর স্পেশাল টক শো ছিল আমাদের। আমরা আজকে কথা বলেছি কে হবে, হু উইল বি দ্য লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, ইজ আমেরিকা রিয়েলি দ্য ফ্রি ওয়ার্ল্ড? আমরা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যেই জিতুক আগামী আজকের এই ইলেকশনে, নেক্সট যেই প্রেসিডেন্ট হোক, উনি যেন শুধু যুক্তরাষ্ট্রের জন্য না, সারা পৃথিবীর জন্য একটা ভালো লিডারশিপ দেয়। এবং আমরা জানেন আপনারা যে আমরা একটা প্যান্ডেমিকের মাঝে অতিক্রম করছি সময়, এই সময়ে আমেরিকার লিডারশিপ কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে। তা আমরা আশা করব যেই ইলেকশনে জিতে উনি যেন আমেরিকার ডিভিশনকে উনি যেন হিল করতে পারে, ওয়ার্ল্ড ইকোনমি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড মেনি আদার ইস্যুস, যে প্রবলেমগুলো উনি যেন রিজলভ করতে পারে, আমরা সে আশাই করব। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট যেগুলো আছে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, সেই ক্ষেত্রে কিন্তু ইউএসের একটা বড় ভূমিকা আছে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেন, এই পার্টিকুলার স্লোগানে উনি কিন্তু জিতেছে। কিন্তু আমেরিকা যদি ডোমেস্টিক হয়, আমেরিকা যদি শুধু নিজেদের ইন্টারনাল ব্যাপারগুলো নিয়ে ওনারা যদি শুধু চিন্তা করে, তাহলে কি আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করতে পারবো? হিউম্যান রাইটস, লিবার্টি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসি, এই প্র্যাকটিসগুলো কি আমরা সারা ওয়ার্ল্ডে আমরা কি প্র্যাকটিস করতে পারবো? এইগুলো কিন্তু অনেক বড় প্রশ্ন রেখে যায়। জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ উনি খুব সুন্দর করে বলছিল যে সুইং স্টেট, ক্যালিফোর্নিয়াতে কে জিতলো, নিউ ইয়র্কে কে জিতলো, তা কিন্তু ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আউটকামের পুরাটা নির্ধারণী জায়গা না। মিড ওয়েস্টে কে রিচ আউট করতে পারবে, তা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি দুই ক্যান্ডিডেটেরই কিন্তু অনেক স্ট্রেংথ আছে। ডোনাল্ড ট্রাম্প খুব সাকসেসফুল ক্যাম্পেনার, জো বাইডেন অলসো ভেরি সাকসেসফুল ক্যাম্পেনার। কে আগামীকালকে জিতে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএসএ অ্যান্ড ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা একটা শান্তিপূর্ণ সুন্দর আগামীর পৃথিবীর কথা চিন্তা করব এবং ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের প্রেসিডেন্ট যে জিতবে উনি সেই লিডারশিপ প্রোভাইড করতে পারবে। যুক্তরাজ্যের সাথে ওনাদের ভালো সম্পর্ক থাকবে, এশিয়ার সাথে, আফ্রিকার সাথে, ইউরোপের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং এই প্যান্ডেমিকের সময় ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ প্রডিউসিং ভ্যাকসিন, ওনারা যেন একটা ভালো লিডারশিপ দিতে পারে। ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, এইসব ব্যাপারে ওনারা যেন ভালো লিডারশিপ দিতে পারে, আমরা সে আশাই করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা 12 জন এক্সপার্ট আমাদের সাথে জয়েন করেছে এই 1 ঘন্টার মাঝে, এই 1.5 ঘন্টার মাঝে। ওনাদের সাথে আমরা আরও অনেক কথা বলতে পারতাম। অল অফ দেম দে আর ভেরি গুড স্পিকার, বাট আই এম শিওর যে আপনারাও প্রত্যেকে যারা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ফলো করেন, আপনারা ইন্ডিভিজুয়ালিও আপনারা এই সম্পর্কে অনেক কিছু জানেন, বুঝেন। তো আমরা লেটস সি দিস স্পেস, লেটস সি হু উইল উইন নেক্সট ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সে আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।